Hello viewers, this is Ishraf. Welcome to my show. Let's Sleep Football. চ্যাম্পিয়ন্স লিগে কোন দলের সম্ভাবনা কতটুকু, কেমন পারফর্ম করতে পারে, কোন দলের সমস্যা কি, এগুলো নিয়ে একটু আলোচনা করার দরকার মনে করেছিলাম। এবং এই এপিসোডটা ইচ্ছে ছিল চ্যাম্পিয়ন্স লিগ শুরু হওয়ার আগে বানানোর। তো যাই হোক, বিভিন্ন কারণে সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। তো আজকে একটা অ্যাটেম্প্ট নিচ্ছি এই বিষয়ে কথা বলার জন্য। এটাকে আমি দুই ভাগে ভাগ করতে চাচ্ছি। আজকে আলোচনা করব শুধু ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলোর বিষয়ে, আর পরবর্তীতে বার্সেলোনা, পিএসজি, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ওদের নিয়ে এরপরের এপিসোডে কথা বলবো। ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলো নিয়ে আলাদা এপিসোড করার কারণ, এক নম্বর, ইংলিশ প্রিমিয়ার লিগ আমার খুবই পছন্দের লিগ, সবারই আমার মনে হয় সবচেয়ে ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে পপুলার লিগ এটাই। আর দ্বিতীয় হচ্ছে 6টা দল এখান থেকে খেলছে, যেটা একটা আনপ্রেসিডেন্টেড একটা ইভেন্ট। আমরা জানি 6টা দল কারা কারা: লিভারপুল, ম্যান সিটি, আর্সেনাল, চেলসি, নিউক্যাসল এবং টটেনহাম হটস্পার। তো এই এপিসোডে আমরা এই 6টা দল নিয়ে কথা বলি। প্রথমে নিউক্যাসল এবং টটেনহামের বিষয়ে বেশি কথা বলার কিছু নেই আসলে। এদেরকে মানে আমি ডার্ক হর্স হওয়ারও কোনো সম্ভাবনা তেমন দেখি না। তারা খুব বেশি হলে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারে আর কি। কোয়ার্টার ফাইনাল উইল বি এ বিগ সাকসেস ফর বোথ দ্য টিমস। তাদের আসলে এবার ট্রান্সফার মার্কেটে তাদের অ্যাক্টিভিটিটা আসলে তাদের এক্সপেকটেশন অনুযায়ী হয়নি। নিউক্যাসল ইসাককে হারিয়েছে এবং তারা অনেক প্লেয়ারকেই টার্গেট করেছিল, শেষ পর্যন্ত তারা পায়নি। শেষের দিকে তারা ওয়াল্টামাটাকে নিয়ে আসতে পেরেছে। এটা লাস্ট মোমেন্টে তাদের একটা স্যাটিসফ্যাক্টরি বলা যায়। আর টটেনহাম তুলনামূলক একটু বেটার অ্যাক্টিভিটি ছিল তাদের ট্রান্সফার মার্কেটে। জাভি সিমন্স, র্যান্ডাল কোলুমুয়ানি, এই দুজনকে তারা আনতে পেরেছে শেষের দিকে। এটা তাদের শক্তি বৃদ্ধি করবে ডেফিনেটলি ফরওয়ার্ড লাইনে। এর আগে অবশ্য কুদুসকে আরও আগে তারা বুক করেছিল এবং শুরুর দিকে মাথিস টেলকে তারা নিয়ে আসতে পেরেছিল। এটা একটা ভালো সাইনিং আমার কাছে মনে হচ্ছে। স্টিল তাদের বিয়ন্ড কোয়ার্টার ফাইনাল আমি দেখছি না তো এই দুটা টিমকে। তো বেসিক্যালি আমরা বাকি 4টা টিম নিয়েই আলোচনা করি। ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলো আসলে তাদের ডোমেস্টিক কম্পিটিশনগুলোতে এত বেশি ইন্টেন্সিটি তারা ফেস করে থাকে যে চ্যাম্পিয়ন্স লিগে বিজনেস এন্ডে তারা আসলে আর তাদের খেইটা ধরে রাখতে পারে না। দিস ডোমেস্টিক কম্পিটিশনস টেক গ্যাসেস আউট অফ দিস ক্লাবস। বিশেষ করে গত বছর থেকে যখন চ্যাম্পিয়ন্স লিগে খেলার সংখ্যা সিগনিফিক্যান্টলি বেড়ে গেল, 1 থেকে 8-এর মধ্যে থাকলে 2টো এক্সট্রা খেলা, এবং যদি 9 থেকে 24 নম্বর পজিশনে থেকে গ্রুপ রাউন্ড শেষ করে তাহলে আরও এক্সট্রা 2টো খেলা, এক্সট্রা একটা রাউন্ড তাদের পার হয়ে আসতে হয়। তো পসিবলি 4টা ম্যাচ বেশি খেলতে হচ্ছে লাস্ট সিজন থেকে। তো এটা আসলে ইংলিশ ক্লাবগুলোকে আরেকটু ডিসঅ্যাডভান্টেজড করেছে বলে আমার মনে হয়। এর বাইরেও ক্লাব কম্পিটিশন, কিন্তু ইংল্যান্ডে 2টো ক্লাব কম্পিটিশন আছে, লিগ কাপ এবং এফএ কাপ। এবং ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলো এফএ কাপকে বিশেষ করে তারা অন্য যে কোনো লিগের ক্লাবগুলো তাদের ক্লাব কম্পিটিশনকে যতটুকু গুরুত্ব দেয় তার চেয়ে অনেক বেশি এফএ কাপকে গুরুত্ব দেয় ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলো। এটাতে আপনারা দেখবেন রাউন্ড অফ 16 বা কোয়ার্টার ফাইনালেও তারা একদম ফুল থ্রটলে ফাইট করে। বিশেষ করে মানে মেইন 11-এর 50% তারা অন্তত তারা ওই পর্যায়েই তারা খেলায়, এবং সেমিফাইনাল ফাইনালে তো একদম পুরো স্ট্রংগেস্ট 11ই তারা ফিল্ড করে। এই রিজনগুলো আসলে ইংলিশ প্রিমিয়ার লিগগুলোর চ্যাম্পিয়ন্স লিগে একদম বিজনেস এন্ডে অল দ্য ওয়ে যাওয়ার একটা বাধাই আমি বলবো, একটু লিমিটেশন আছে।
এই লিমিটেশন ওভারকাম করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্কোয়াড ডেপথ। স্কোয়াড ডেপথ যদি ভালো থাকে সেক্ষেত্রে ক্লাবগুলো কি প্লেয়ারদের রোটেট করে খেলাতে পারে এবং কিছু রেস্ট প্রোভাইড করতে পারে। তো সেক্ষেত্রে ইংলিশ প্রিমিয়ার লিগের নিউক্যাসল আর টটেনহামের কথা আমরা বাদই দিলাম। বাকি চারটার স্কোয়াড ডেপথ যদি আমরা দেখি, চেলসির ক্ষেত্রে চেলসির স্কোয়াডটা ব্রড কিন্তু ডেপথ আমার কাছে কমই মনে হয়েছে। তাদের ফরওয়ার্ড লাইন ফুল অফ হাই প্রোফাইল ফরওয়ার্ডস, এস্তেবাও, লিয়াম ডেলাপ, গিটেন্স, গার্নাচো, হোয়াও পেড্রো নেটো, আরও কত যে ফরওয়ার্ড আছে, মিকাইলো মুড্রিক। মানে তাদের ওখানে তাদের ফরওয়ার্ড লাইনে ফাইনাল থার্ডের জন্য তাদের ডেপথের অভাব নাই। বাট ডিফেন্স এবং মিডফিল্ড এই দুটোতে তাদের লিমিটেশন আমার কাছে চোখে পড়েছে। বিশেষ করে মিডফিল্ডে কোল পামার, এনজো ফার্নান্ডেস এবং কেইসেডো, এই তিনজনের কোনো সিগনিফিক্যান্ট ব্যাকআপ নাই। যে কোনো একজন ইনজুরিতে পড়লেই সিজন শেষ হয়ে যেতে পারে এই চেলসির। এবং ডিফেন্সেও আমি কোনো তেমন একটা ডেপথ দেখতে পাচ্ছি না। তাদের গোলকিপার আমার কাছে গোলকিপিং ডিভিশনটা তুলনামূলক বেটার মনে হয়েছে। বাট ডিফেন্স এবং মিডফিল্ডে তাদের ব্যাকআপ দেখছি না। কি প্লেয়ার এদের মধ্যে যে কোনো একজন বা দুইজন ইনজুরিতে পড়লে দলটা বেশ ভালোই ভুগবে আমার মনে হয়। বাট স্টিল ইট ইস চেলসি যখন এই ধরনের অবস্থানে থেকে তারা টুর্নামেন্ট শুরু করে, সেই টুর্নামেন্টগুলোতে তারা কিন্তু অনেক দূর অনেক সময় যায়। তারা দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, 2012 এবং 2021। দুবারই তারা আন্ডারডগ হিসাবেই, ডার্ক হর্স হিসাবেই টুর্নামেন্টে ছিল। এবং ফাইনালে তারা কাদেরকে হারিয়েছে দেখেন, 2012-তে বায়ার্ন মিউনিকে এলিয়ান্স অ্যারেনাতে, 2021-এ রেড হট ম্যানচেস্টার সিটিকে ফাইনালে হারিয়েছে। এবং রিসেন্ট এক্সাম্পল, ক্লাব ওয়ার্ল্ড কাপে তারা ফাইনালে হারালো কাকে? পিএসজিকে, যারা ট্রেবল জিতে আসলো এবং তাদের ফার্স্ট 11-এর 10 জন প্লেয়ারই ব্যালন ডিওরের 30 জনের মধ্যে ছিল। সেই দলকে তারা ফাইনালে 3-0 গোলে হারিয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতলো। সো চেলসি ডার্ক হর্স হিসাবেই থাকবে এবং ডার্ক হর্সদেরকে তারা ডার্ক হর্স হিসাবে আবির্ভূত হবে, এইটাই শুধু প্রেডিক্ট করা যায়। এর বাইরে আসলে প্রেডিক্ট করা টাফ। তবে হ্যাঁ, চেলসির স্কোয়াড ডেপথ একটা সমস্যা, বিশেষ করে মিডফিল্ড এবং ডিফেন্সে। এবং কি প্লেয়ারদের ইনজুরি মুক্ত থাকাটা অনেক ইম্পর্ট্যান্ট তাদের পুরা চ্যাম্পিয়ন্স লিগের জন্য। আর্সেনাল এবং ম্যান সিটি, তাদের এবার স্কোয়াড ডেপথ অসাধারণ। বিশেষ করে আর্সেনালের স্কোয়াড ডেপথ অসাধারণ। আর্সেনাল তাদের শেষ পর্যন্ত যাওয়ার যোগ্যতা ভালো মতোই আছে। ফেভারিটদের মধ্যে আর্সেনালকে না রেখে উপায় নেই। এবং ম্যানচেস্টার সিটি তারাও এখন পর্যন্ত ভালো করছে। আর্লিং হাল্যান্ড তো দারুণ ফর্মে আছে এবং তাদের স্কোয়াড ডেপথও বেশ ভালো। সেদিক থেকে লিভারপুলের স্কোয়াড ডেপথ একেবারে যে খারাপ তা বলা যাবে না। আর্সেনাল ম্যান সিটির তুলনায় একটু কম, বাট লিভারপুলের আবার একাধিক প্লেয়ার আছে যারা একাধিক পজিশনে খেলতে পারে। গ্রাভেনবার্চ তো গত সিজনে মিডফিল্ডার থেকে ডিফেন্সিভ মিডফিল্ডার হয়ে একদম বিপ্লব ঘটিয়ে ফেলেছেন। এর বাইরেও একাধিক পজিশনে খেলার মতো স্লোবোসলাই এবার তো রাইট ব্যাক হয়ে গেলেন। ফ্রিম্পং আবার তিনি রাইট ব্যাক, কিন্তু তিনি আবার রাইট উইঙ্গার হিসাবেও খেলেছেন লেভারকুজেনে। এরকম অনেক ব্যাকআপ আছে। আর তাছাড়া লিভারপুলের ফিজিক যেটা বলে আর কি, তাদের ফিটনেস
টিম, যেটা ফিটনেস টিমের পারফরমেন্স কিন্তু গত বছর খুব বেশি আলোচনা হয়নি, কিন্তু এটা কিন্তু একটা সাকসেস ছিল। তাদের প্লেয়ারদের ইনজুরির সমস্যা গত সিজনে সিগনিফিক্যান্টলি কম হয়েছে। এটা কিন্তু একটা ম্যাসিভ। তাদের আর্নে স্লট প্রথম সিজনেই লিগ জিতেছেন, এটাই আসলে বেশি হাইলাইটেড হয়েছে, কিন্তু এর পিছনে কিন্তু একটা বড় একটা কারণ ছিল তাদের ফিটনেস টিমের সাকসেস। এটা নিয়ে তুলনামূলক কম আলোচনা হয়েছে। সেই টিম দেখা যাক এবার কেমন মুন্সিয়ানা দেখাতে পারে এই চ্যাম্পিয়ন্স লিগের, চ্যাম্পিয়ন্স লিগ না, পুরো সিজনে লিভারপুলের পারফরমেন্সের উপর। তবে চ্যাম্পিয়ন্স লিগে শেষ পর্যন্ত টিকে থাকার বিষয়ে লিভারপুল, আর্সেনাল এবং ম্যান সিটি ডিপেন্ড করবে অনেকটাই তাদের লিগে অবস্থানের উপর। এটা আমি প্রেডিক্ট করছি, অনেকেই প্রেডিক্ট করছে এবার ইংলিশ প্রিমিয়ার লিগটা একদম ডাউন টু দ্য ওয়ার ফাইট হবে শেষ পর্যন্ত। 3 টিম না হলেও 2টো টিম অ্যাটলিস্ট তারা ফাইট করবে। এর বাইরেও এবার কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু মোটামুটি রিজুভিনেটেড, তাদের শুরুটা খারাপ, খুব ভালো হয়নি। ওইদিকে লিভারপুল হয়তো অনেকে বলবেন লিভারপুল 5 পয়েন্ট এগিয়ে গেছে আর্সেনালের চেয়ে অলরেডি উইথ 5 রাউন্ডস অফ প্লে, বাট স্টিল টু আর্লি এ কল। আমার ধারণা শেষ পর্যন্ত 3টা দলই একদম শেষ পর্যন্ত টিকে থাকবে লিগে, তো ইংলিশ প্রিমিয়ার লিগে। এটা মনে করার একটা কারণ হচ্ছে ম্যানচেস্টার সিটি অ্যাট দ্য টার্ন অফ দ্য ইয়ার তারা অন্যরকম দল হয়ে যায়। জানুয়ারি থেকে শুরু করে তারা পয়েন্ট খুব কমই লুজ করে। আবার লিভারপুল অনেক প্রতি সিজনেই দেখা যায় জানুয়ারি ওর ফেব্রুয়ারি ওর মার্চ, এই 3টা মাসে, বিশেষ করে এই 3টা মাসে তারা প্রচুর পয়েন্ট লুজ করে, যে কোনো একটা মাস তাদের খারাপ যায়। তো সেরকম কিছু হলে এই প্যারিটিতে চলে আসবে বলেই আমার মনে হয়, এবং শেষ পর্যন্ত অ্যাটলিস্ট 2টো টিম তাদের ফাইটে থাকবে। তো সেক্ষেত্রে ম্যানচেস্টার সিটি এবং আর্সেনাল তারা যদি শেষ পর্যন্ত লিগের কন্টেনশনে থাকে এবং চ্যাম্পিয়ন্স লিগেও অনেক দূর পর্যন্ত যায়, অ্যাটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত যায়, সেক্ষেত্রে তারা কোনটাকে প্রিফার করবে, এটা অনেকটাই একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আমার ধারণা ম্যানচেস্টার সিটি এবং আর্সেনাল দুইটা ক্লাবই ইংলিশ প্রিমিয়ার লিগকে তখন প্রায়োরিটি দিবে। এর কারণ ম্যানচেস্টার সিটি পরপর 4 সিজন টানা ইংলিশ প্রিমিয়ার লিগ জেতার পরে গত সিজন হারিয়েছে, তারা সেটা পুনরুদ্ধার করতে চাইবেই। আর আর্সেনাল পরপর 3বার রানার্স আপ। মিকাল আর্টেটা, আমার মনে হয় তার আর্সেনালে কেরিয়ারটা লম্বা করতে হলে তার একটা লিগ শিরোপা অনিবার্য, এটা মানে আনএভয়েডেবল। এক্ষেত্রে এই 2টা ক্লাবের সম্ভাবনা আছে ইংলিশ প্রিমিয়ার লিগে প্রায়োরিটি দেওয়ার। আর লিভারপুল হয়তো প্রায়োরিটি দিবে চ্যাম্পিয়ন্স লিগে। তারা অলরেডি ইংলিশ প্রিমিয়ার লিগ গত সিজনে তারা উইন করেছে, এবং চ্যাম্পিয়ন্স লিগটা আসলে তাদের ইগোরও বিষয়। তারা গ্রুপ রাউন্ডটা 1 নম্বর দল হিসাবেই তারা শেষ করেছিল, কিন্তু রাউন্ড অফ 16এই পড়ে গেল পিএসজির সামনে, এবং তখন পিএসজি অলরেডি একটা অন্য গ্রহের দল হিসাবে পরিবর্তিত হয়ে গেছে। তো সেক্ষেত্রে লিভারপুল হয়তো তখন চ্যাম্পিয়ন্স লিগকে প্রায়োরিটি দিবে। সো ম্যানচেস্টার সিটি এবং আর্সেনালের জন্য চ্যাম্পিয়ন্স লিগে শেষ পর্যন্ত যাওয়ার শর্ত হচ্ছে আইদার তারা রানওয়ে লিডার্স হয়ে যাবে লিগে, অর দে উইল বি, অর এনিওয়ান উইল বি আউট অফ কন্টেনশন অলরেডি বাই ডিসেম্বর এন্ড। এই 2টা সিচুয়েশনেই তারা চ্যাম্পিয়ন্স লিগের শেষ পর্যন্ত যাওয়ার জন্য ফাইট করবে, এবং সেক্ষেত্রে তারা ফেভারিট হিসাবেই থাকবে, সম্ভাব্য ফেভারিট হিসাবে। লিভারপুলের ক্ষেত্রে লিভারপুল যদি চ্যাম্পিয়ন্স লিগকে প্রায়োরিটি দেয় লিগের পজিশনের বাইরেও, সেক্ষেত্রে লিভারপুলের কিছু লিমিটেশন
আমার চোখে পড়ছে। এক নাম্বার, আগের ভিডিওতেই আমি বলেছি, লিভারপুলের ডিফেন্সের ডেপথটা খুবই দুর্বল। এক ভ্যান ডাইক ছাড়া আসলে সেন্টার ব্যাক কারোর উপরই ভরসা করা যাচ্ছে না। লিওনি এখনও পরীক্ষিত না, বাট হি ইজ স্টিল ইয়াং। কোনাটে শুরু করেছিলেন, খুব ভালো শুরু করেননি তিনি। শেষ পর্যন্ত লাস্ট 2-3 ম্যাচ তিনি ইমপ্রুভ করেছেন। আর জো গোমেজ, তিনি অন অ্যান্ড অফ চান্স পাচ্ছেন, যখনই চান্স পাচ্ছেন তখনই ব্লান্ডার করছেন। এই লাস্ট সাউদাম্পটনের সাথে কারাবাও কাপের 4th রাউন্ডের ম্যাচে তিনি একটা কর্নার কনসিড করলেন এবং সেই কর্নার থেকেই তারা গোল খেলো। সেই গোলে ওয়াতারু এন্ডো একটা ব্লান্ডার করলেন ক্লিয়ার করতে গিয়ে। তো লিভারপুলের যেটা সমস্যা হচ্ছে সেটা তারা তাদের ব্যাকআপগুলোকে প্রপার গেম টাইম দিতে পারছে না, এবং তারা গেম টাইম পাচ্ছে না বলে যখন সুযোগ পাচ্ছে তখন ভুল করছেন অনেকেই। তো ভুল করছেন বলে সুযোগ কম পাচ্ছেন বলে ভুল করছেন, এটা একটা ভিশাস সার্কেলের মধ্যে তারা পড়ে গেছে। এই ডিফেন্সের এই দুর্বলতাটুকু ওভারকাম করতে না পারলে আসলে লিভারপুলের জন্য সমস্যাই। আর আরেকটা যেটা অনেকে বলছেন, লিভারপুল এবার মেন্টালিটি মনস্টার হয়ে উঠেছে এবং তারা একটা না একটা রাস্তা বের করে নিচ্ছে প্রতি ম্যাচেই, শেষের দিকে গোল করে চ্যাম্পিয়ন্স লাগ বলবেন কেউ কেউ। তো আমি এটার সাথে আসলে একমত না। চ্যাম্পিয়ন্স লাগ ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। চ্যাম্পিয়ন্স লাগ হচ্ছে আপনি চ্যাম্পিয়নের মতোই এগিয়ে যাবেন, মাঝে মধ্যে সমস্যায় পড়বেন, সেই সমস্যাগুলোতে আপনাকে চ্যাম্পিয়ন্স লাগ আপনাকে বের করে আনতে সাহায্য করবে। ওর মেন্টালিটি মনস্টার বললেও সেম, আপনি সবসময় মনস্টার হিসাবেই থাকবেন, যখন বিপদে পড়বেন তখন আপনার মেন্টালিটি স্ট্রেংথ দিয়ে আপনি ওভারকাম করবেন। লিভারপুলের যেটা হচ্ছে, আপনি ম্যাচের পর ম্যাচ আপনি পিছিয়ে থাকতে পারেন, ম্যাচের পর ম্যাচ আপনি স্টেলমেটে থাকতে পারেন, কিন্তু ম্যাচের পর ম্যাচ আপনি এই 85 মিনিটের পরে গোল দিয়ে আপনি প্রতি ম্যাচে জিততে পারবেন না, এবং এভাবে করে সিজন আপনি সাকসেসফুলি শেষ করতে পারবেন না, এটা শিওর। চ্যাম্পিয়ন্স লিগ ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। আর এভাবে যদি তারা একটা সাকসেসফুল সিজন এরকম প্রতি ম্যাচে এরকম 85 মিনিটের পর গোল দিয়ে একটা সাকসেসফুল সিজন পার করতে পারে, সেটার অন্য একটা নাম হবে, সেটার মেন্টালিটি মনস্টার থাকবে না, সেটা একটা নতুন ডেফিনেশন তারা ক্রিয়েট করবে লিভারপুল। তো 4টা টিমের বিষয়ে আমরা যদি বলি, চেলসি ডার্ক হর্স হিসাবে থাকবে, সেমিফাইনাল পর্যন্ত চলে গেলে অবাক হওয়ার কিছু নেই, আর ফাইনালে গেলে এনিথিং ক্যান হ্যাপেন। আর্সেনাল এবং ম্যান সিটি তারা দুইজনই চ্যাম্পিয়ন্স লিগ জেতার যোগ্যতা রাখে, বাট গিভেন যে তারা লিগে ওই বিজনেস এন্ডের টাইমে অলরেডি হয় রানওয়ে লিডার্স থাকবে অর আউট অফ লিগ কন্টেনশন থাকবে, বাট লিগের কন্টেনশনে থাকা অবস্থায় চ্যাম্পিয়ন্স লিগে আমি দেখছি না তাদের সম্ভাবনা। আর লিভারপুল তারা একটা ভিশন নিয়ে তারা এবার একটা দারুণ একটা ট্রান্সফার অ্যাক্টিভিটি করেছে, তাদের একটা লং টার্ম ভিশন আছে এবং সাকসেসফুল হবে বলেই আমার মনে হয় তাদের সেই ভিশনটা। বাট এই সিজনটা একটু সমস্যা হতে পারে। প্রিমিয়ার লিগ এবার খুব ক্লোজ ফাইট হবে। আমি যদিও আমার আগের ভিডিওতে ম্যানচেস্টার সিটিকে এগিয়ে রেখেছিলাম, বাট দে হ্যাভ স্টার্টেড অসাম ইন পয়েন্ট টেবলস টার্মস। তো দেখা যাক লিভারপুল শেষ পর্যন্ত সাকসেসফুল হয় কিনা সেটার উপর। বাট তাদের হয় জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তাদের ডিফেন্সটাকে তাদের আরও স্ট্রেনদেন করতে হবে, এবং ভ্যান ডাইকের ইনজুরি মুক্ত থাকাটা ভেরি ইম্পর্টেন্ট। তার বয়সও হয়ে গেছে, আসলে এটা একটু টাফই হবে। আর আরেকটা বিষয় অবশ্য এটাও বলে রাখা দরকার, এই সিজনটা কিন্তু ওয়ার্ল্ড কাপ সিজন। ওয়ার্ল্ড কাপের যে কোনো সিজনেই বিজনেস এন্ডে আপনি অনেক প্লেয়ার দেখবেন তারা 80% ফিট, 70% ফিট অবস্থায় তারা মাঠে নামবে, কিন্তু ওয়ার্ল্ড কাপের সিজনে প্লেয়াররা এই বিষয়ে হয়তো আরেকটু রক্ষণশীল হবেন,
তারা হয়তো 70% 60% ফিটনেস নিয়ে হয়তো তারা মাঠে নামতে রাজি থাকবে না, বিকজ ওয়ার্ল্ড কাপ ইজ কামিং, এবং ওয়ার্ল্ড কাপের বিষয়টা এটাও একটা কনসিডারেবল বিষয় বলেই আমি মনে করি। তো দ্যাটস অল ফর টুডে। আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ চ্যাম্পিয়ন্স লিগের অন্যান্য দলগুলোর সম্ভাবনা নিয়ে কথা বলবো। সো বিড আর ইউ ফর টুনাইট। গুড নাইট, ভালো থাকবেন এবং আপনার সন্তানের হাতে ডিভাইস কম দিবেন। তারা ডিভাইসের আসক্তি যতটা কমানো যায় সেই দিক থেকে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।